আসসালামু আলাইকুম। অরাং ইকান এমন এক সি মনস্টার যার নৃশংসতার ব্যাপারে ইন্দোনেশিয়ার সকল লোকাল মানুষেরা জানে। একটা বিশেষ আইল্যান্ডে তাদের বাস, আর ওই আইল্যান্ডে যদি কেউ ভুলক্রমে পৌঁছে যায় তাহলে তার পক্ষে জীবিত ফেরা আর কখনোই সম্ভব হয় না। এরকমই একটা মনস্টারের আইল্যান্ডে ফেসে যায় সাইতো এবং ব্রনসন। যুদ্ধের মাঝে দুজন দুই দেশের অর্থাৎ একে অপরের শত্রু। এমন পরিস্থিতিতে এরকম একটা মনস্টারের সাথে তারা লড়াই করবে কিভাবে? তারা কি আদৌ বাঁচতে পারবে? একদমই ভিন্নধর্মী আজকের এই ইন্দোনেশিয়ান মুভিতে আমরা তাদেরই গল্প জানতে পারবো। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় 1944 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে একটা জাহাজ সম্পর্কে আমাদেরকে বলা হয়। এটা ছিল জাপানিজ সৈন্যদের একটা জাহাজ, যেখানে জাপানিজ সৈন্যরা অনেক কয়েদিকে বন্দি করে রেখেছিল। তবে এদের মধ্যে একজন জাপানিজ সৈন্য বন্দি অবস্থায় ছিল। কিছু সোলজার তার কাছে আসে, দেখে বোঝাই যাচ্ছিল যে তাকে অনেক মারধর করা হয়েছে, মেরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেখান থেকে ওই সেনা দুইজন তাকে মুক্ত করে নেয়। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি সায়তো নামক এই কয়েদি আগে জাপানিজ সোলজারদের মধ্য থেকেই একজন ছিল, তবে সে তাদেরকে ধোঁকা দিয়েছে, আর এরপর থেকেই সে কয়েদিতে পরিণত হয়েছে। এই জন্যই সাধারণ কয়েদি থেকেও তার উপর আরো বেশি নির্যাতন করা হচ্ছিল। এখন তাকে জাহাজের বাইরের অংশে নিয়ে আসা হয়। সে এটা দেখে একটু অবাক হয়। তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মূলত তাদের প্রধানের কাছে, যে সেনা প্রধান এই জাহাজটি পরিচালনা করছিল। এক মুহূর্তের জন্য সাইতোর মাথায় আসে যে সে এখান থেকে লাফ দিবে, তবে এমন কিছু করার আগেই তাকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে পাঠিয়ে দেওয়া হয় এবং তার মাথা নত করে দেওয়া হয় এই জাহাজের প্রধানের সামনে। জাহাজের প্রধান এখানে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। তার মতে সাইতোর গলায় থাকা এই সেনাদের লকেটের যোগ্য সে না, সে তাদেরকে ধোঁকা দিয়েছে, আর এর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তবে তাকে এখানেই তারা মারবে না, বরং তাকে তারা তাদের দেশে নিয়ে যাবে, তার শহরে নিয়ে গিয়ে তাকে ঝুলিয়ে রেখে হত্যা করবে, যাতে করে সকলের কাছে সে একটা উদাহরণে পরিণত হয়। তবে তারা সেখানে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত এই সেনাপ্রধান যা চাইবে তাই হবে সাইতোর সাথে। কথা বলা মাত্রই হাতের ইশারায় দুইজন সেনা এসে সাইতোকে কিছু একটা পড়াতে আরম্ভ করে। সেই সাথে সেখানে নিয়ে আসা হয় একজন বিদেশি সেনাকে। এই লোকটির নাম ছিল ব্রনসন। ব্রনসন এখানে সাইতোকে চিনত না, না তো সাইতো ব্রনসনকে চিনত। এরপরও তাদের দুজনকে একই শেকল দিয়ে আটকে দেওয়া হয়। আর এর কারণ হলো ব্রনসন গত রাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যাকে হত্যা না করে সাইতো তাকে বাঁচিয়ে রেখেছিল। আর এই কারণেই তাদের দুজনকে এইভাবে শেকল দিয়ে আটকে দেওয়া হয়। ব্রনসনের পাশাপাশি সাইতো এতে করে অনেকটা ব্যথা পায়, তবে তাদেরকে এইভাবে কষ্ট দিয়ে জাপানিজ সোলজাররা যেন মজা পাচ্ছিল। সেনাপ্রধান তখনও পর্যন্ত সাইতোকে কথা শোনাচ্ছিল। এমন সময় আচমকা আকাশপথে তাদের এত বড় জাহাজের ওপর হামলা হয়। রাতের অন্ধকারে এই আচমকা হামলায় অপ্রস্তুত হয়ে পড়ে জাপানিজ সৈন্যরা। সেই সাথে কয়েদিরাও ছটফট করতে আরম্ভ করে, কেননা জাহাজের অনেকটা অংশ ভেঙে যাচ্ছিল। আর এরই সুযোগ নিয়ে সাইতো এবং ব্রনসন সেখানে উপস্থিত সেনাদের সাথে লড়াই করতে থাকে। একে একে তারা দুজন ফাইট করতে করতে কয়েকজন সেনাকে মেরে ফেলে। অজান্তেই তারা যেন এক টিমে পরিণত হয়েছিল। এমন সময় তাদের সামনে এসে দাঁড়ায় প্রধান। সেনা প্রধান তাদের দিকে বন্দুক তাক করে। সে মূলত সাইতোকে মারতে চাইছিল। সে সাইতোকে গুলি করেও দেয়, তবে আর কোনো গুলি লাগার আগেই ব্রনসন সাইতোকে নিয়ে জাহাজ থেকে লাফ দেয়। তখনই দূর থেকে পানিপথে একটা মিসাইল এসে লাগে এই জাহাজে, যার ফলে মুহূর্তের মধ্যেই চোখের পলকে জাহাজটি ভেঙে চুরে চৌচির হয়ে যায়। তবে যেহেতু এইসবের আগেই ব্রনসন সাইতোকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল, তাই সে কোনো মতে সার্ভাইভ করে যায় সাইতোর সাথে। পানিতে নামার পরপরই সাইতো জ্ঞান হারায়। ব্রনসনই তাকে কোনো মতে পাশের একটা দ্বীপে নিয়ে আসে। নিশ্চয়ই ভাবছেন ব্রনসন কত ভালো, সে সাইতোকে বাঁচিয়েছে। তবে আসল ব্যাপার এমনটি ছিল না। সাইতোকে না বাঁচালে ব্রনসন নিজেও বাঁচতে পারত না, কারণ তারা দুজন তো একই শেকল দিয়ে বন্দী। আর এই কারণেই নিজেকে বাঁচাতে হলে তাকে অবশ্যই যুদ্ধে তার শত্রু সৈন্য সাইতোকে বাঁচাতে হবে। তীরে আসা মাত্রই ব্রনসন নিজেও ক্লান্ত হয়ে পড়ে। পরদিন সকালের আলোতে ঘুম ভাঙে সাইতোর। সে বুঝতেই পারছিল না যে সে এই দ্বীপে কিভাবে এলো।
এমন সময় সে ব্রনসনের দিকে খেয়াল করে, যার সাথে সে শেকল দিয়ে বন্দি অবস্থায় ছিল। সাইতো দেখার চেষ্টা করে যে ব্রনসন নড়াচড়া করছে কিনা। ব্রনসনের কোনো সাড়া শব্দ ছিল না। আর তখনই সাইতো দেখতে পায় একটু সামনেই পড়ে আছে একজন জাপানি সৈন্যর লাশ। সে কোনো মতে অনেক কষ্টে একটু এগিয়ে হাত বাড়িয়ে ওই সেনার পকেট থেকে বন্দুক নিয়ে নেয়। এই বন্দুক দিয়ে সে মূলত নিজের পায়ের ওই শেকল খুলতে চাইছিল। তবে বন্দুকের ট্রিগারের শব্দে ঘুম ভেঙে যায় ব্রনসনের। সে মনে করে সাইতো হয়তোবা তাকে মারতে চাইছে, তাই সে কোনো কিছু না ভেবেই সাইতোর উপর আক্রমণ করে এবং তাকে ফেলে দিয়ে তার উপর বসে তাকে গলা চেপে হত্যা করার চেষ্টা করে। এমন সময় সাইতো হাতের কাছে একটা ভারী ঝিনুক পায় এবং সেটা দিয়ে আঘাত করে ব্রনসনের উপর। ব্রনসনও ছিল শক্তিশালী সোলজার। এই ভুল বুঝাবুঝির কারণে তাদের দুজনের মধ্যে তাগড়া লড়াই হতে থাকে। ওই সময় গোপনে কোনো একটা জিনিস যেন তাদেরকে দেখছিল। হতে পারে কোনো এক মনস্টার, যে কিনা তাদের উপর হামলা করার জন্য অপেক্ষা করছিল। লড়াই করতে করতে পানিতে নেমে পড়েছিল এবং সাইতোর পা থেকে রক্ত পানিতে ভেসে যাচ্ছিল, যেটা আকৃষ্ট করছিল ওই মনস্টারকে। এক পর্যায়ে ব্রনসন সাইতোকে গলা চেপে ধরে এবং তাকে প্রায় মেরে ফেলতেই চলেছিল। এমন সময় ব্রনসনের উপর হামলা করে ওই সি মনস্টার। সে ব্রনসনকে কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে শেকলের কারণে ব্রনসনকে এত সহজে সে পানির মধ্যে টেনে নিয়ে যেতে পারে না। ওই সময় সাইতো তার পাশে থাকা ওই বন্দুকটি নেয় এবং সেটা তাক করে ব্রনসনের উপর, যা দেখে ব্রনসন এক মুহূর্তের জন্য পাজল হয়ে গেলেও সে মূলত গুলি করে পাশের ওই সি মনস্টারের উপর, যা দেখে ব্রনসন যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার পেটে অলরেডি ওই সি মনস্টার কামড়ে দিয়েছিল, যে কারণে সে অনেকটা রক্তাক্তও হয়ে পড়েছিল। সাইতো তখনও ব্রনসনের উপর কোনো রকম ভরসা করতে পারছিল না, তাই সে তার দিকে বন্দুক তাক করে তাকে কিনারায় তুলে নিয়ে আসে। ব্রনসনকেও বাধ্য হয়ে তার কথা মানতে হয়। তবে সব থেকে বড় সমস্যা হলো তাদের ভাষার। তারা দুজন একজন একজনের ভাষা একদমই জানতো না। সাইতো জানতো না ইংরেজি এবং ব্রনসন জানতো না জাপানিজ ভাষা, যে কারণে তারা কোনোভাবে কমিউনিকেট করতে পারছিল না। সাইতো তো চেষ্টাও করছিল না। ব্রনসন এখানে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এই সমুদ্রের ভেতরে থাকা ওই সি মনস্টার আসলে কি, সে কি সেটাকে দেখেছে, সেটা কতটা ভয়ানক ছিল। সাইতো তার এই সকল কথার কোনো রকম জবাব দেয় না। সে প্রথমে বন্দুকটি ধরে এবং শেকলটি উঁচু করে। ব্রনসনও আশা পায় যে শেকলটি এবার সে ভাঙতে চলেছে। তবে সাইতোর চোখ পড়ে পাশে পড়ে থাকা জাপানিজ সোলজারদের লাশের উপর, যেখানে জাহাজের অনেক ভাঙা অংশও ছিল। এর মানে তার পুরো জাহাজই তছনছ হয়ে গিয়েছে। এটা বুঝতে পেরে সাইতোর অনেক বেশি খারাপ লাগে। সে ওই শেকলটিতে গুলি করে না, যা দেখে ব্রনসন আশাহত হয়। এরপর সাইতো উঠে দাঁড়ায় এবং সে নিজেরই গলায় বন্দুকটি তাক করে, কেননা সব আশা হারিয়ে সে নিজেকে শেষ করে দিতে চাইছিল। গডের কাছে ক্ষমা চেয়ে সে নিজেকে গুলি করতেই যাবে, তবে তার আগেই ব্রনসন তাকে ধাক্কা দেয় আর এরপর তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয়। সাইতো সেখানেই বসে থাকে। ব্রনসন বন্দুক থেকে তার গুলিটি আলাদা করে ফেলে, যেটা সে তুলে দেয় সাইতোর হাতে। সে বলে তাদের দুজনকে লড়াই করতে হবে ওই সি মনস্টারের থেকে বাঁচতে হলে, তবে তারা একে অন্যের সাথে লড়াই করবে না। যেহেতু তারা নিজেদের ভাষা বোঝে না, সেই সাথে শত্রু দল, তাই তাদের মধ্যে ভরসার জন্য সে বন্দুকটি নিজের কাছে রেখে দেয় এবং গুলিটি দিয়ে দেয় সাইতোর কাছে, যাতে করে তারা একে অন্যকে মারতে না পারে। কেননা এই আইল্যান্ডে সার্ভাইভ করতে গেলে তাদের দুজনের মধ্যে বিশ্বাস থাকা খুবই প্রয়োজন। সাইতো ব্রনসনের কথা মেনে নেয়। ব্রনসন এবার সাইতোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে লাশের পাশাপাশি জাহাজের অনেক সরঞ্জাম ছিল। একটা বক্সের ভেতরে কাটারির মতো কিছু একটা পেয়ে যায় ব্রনসন, যা দিয়ে তারা শিকল থেকে মুক্ত হতে পারত। সেখানে সে সিগারেটও পায়, যেটা সে সাইতোর দিকে এগিয়ে জিজ্ঞাসা করে সে স্মোক করে কিনা। সাইতো এই কথার কোনো জবাব দেয় না। খাবার হিসাবে ব্রনসন সেখানে কফি পায়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তবে সাইতো যেন নির্জীব হয়ে গিয়েছিল, সে কোনো রকম কথাই বলছিল না। এরই মাঝে ব্রনসনের চোখ পড়ে সেখানে পড়ে থাকা একটা লাশের দিকে। লাশটি বেশ অল্প বয়সী এক যুবকের ছিল। এই ছেলেটিকে ব্রনসন চিনত। ছেলেটির ওপর অনেক নির্যাতন করেছিল জাপানিজ সোলজাররা, তাই তো ব্রনসন এখানে সাইতোর উপর রেগে যায়। তবে সাইতো কোনো রকম রিয়াক্ট না করে তার দিকে এগিয়ে দেয় এক বোতল পানি। সে বুঝতে পেরেছিল ব্রনসন তার শত্রু না। এতক্ষণে ব্রনসনও ব্যাপারটা বুঝে গিয়েছিল। তবে এত সহজে তো শত্রুকে বিশ্বাস করা উচিত হবে না।
তাও আবার এমন শত্রু যার ভাষাই একে অন্যে জানে না। এখন সারাদিন পার হয়ে রাত হয়ে যায়, তারা তখনও পর্যন্ত তাদের শেকল খোলেনি। এই অন্ধকার জঙ্গলের সামনে বসে তারা শুধুমাত্র আগুন জ্বালিয়ে এখন নিজেদের খাবার একটা ব্যবস্থা করেছিল। আর এই খাবার ব্যবস্থায় ছিল কাঁকড়া। এখানে সাইতো বসে আগুনে কাঁকড়া পোড়াচ্ছিল। এদিকে ব্রনসন অনেক কষ্ট করে নিজের জুতাটা খোলে। যেহেতু জাপানিজ সেনাদের কারণে তার পা অলরেডি আঘাতপ্রাপ্ত ছিল, তাই জুতা ছাড়া এখানে সার্ভাইভ করা এত সহজ হবে না। ব্রনসনের জুতাটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল, তাই এই আহত পা নিয়ে বালির উপর দিয়ে চলা তার জন্য কঠিন ছিল। তাই তো সাইতো তাকে নিজের জুতাটা এগিয়ে দেয়। তবে ব্রনসন তার জুতা পরে না, কেননা এটা জাপানিজ আর্মিদের জুতা ছিল। সে কখনো এই জুতায় পা দিবে না, যে ব্যাপারটা সাইতোও বুঝতে পারে। এখন সাইতো দুটো কাঁকড়া রান্না করেছিল, যার একটা সে ব্রনসনের দিকে এগিয়ে দেয়। তবে ব্রনসন কাঁকড়া ভাঙতে পারত না, যে কারণে জোরপূর্বক ভাঙতে গিয়ে তার কাঁকড়াটা নিচে পড়ে যায়। সে সেটাই উঠিয়ে খেতে যাচ্ছিল, তবে সাইতো নিজের কাঁকড়াটা তার দিকে এগিয়ে দেয়। ব্রনসন প্রথমে তো তার কাঁকড়াটা নিতে চায় না, তবে সাইতো জোর করে নিজের ভাগের কাঁকড়াটা ব্রনসনকে দিয়ে দেয়। এমনকি ব্রনসন এটা ভাঙতে পারত না বুঝতে পেরে সাইতো নিজেই কাঁকড়াটা ভেঙে দিয়েছিল। ব্রনসন এখানে পাগলের মতো খাবার খেতে থাকে, কারণ তার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। কয়েদি থাকার কারণে তাকে হয়তোবা এই কয়েকদিন ঠিকমতোভাবে খাবারই দেয়নি, অথবা খাবার মোটেও দেয়নি। এর দুটোই হতে পারে, যে ব্যাপারটা ভেবে সাইতোর খারাপ লাগছিল। এখানে ব্রনসন ইশারায় সাইতোকে জানায় যে তার নাম ব্রনসন। এরপর সাইতো ব্রনসনকে নিজের নাম বলে। এভাবেই তারা একে অপরের সাথে পরিচিত হয়। এখানে কৌতূহলবশত ব্রনসন সাইতোকে প্রশ্ন করে যে তাকেই কেন তার সাথে এই শেকল দিয়ে আটকে দিয়েছিল ওই জাপানিজ সোলজাররা। অবশ্য সাইতো তার কথা বুঝতে পারে না এবং জবাবও দেয় না। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এ এবং পিএসজি। এখন এশিয়া কাপ চলছে। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি ফলাফলও অনুমান করতে পারবেন। এই অ্যাপে রয়েছে ক্রাশ গেম এবং চিকেন রোল, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডাব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারবেন। তাই যদি আপনি এটি এখনও ট্রাই না করে থাকেন তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রচার কোড HA বাংলা ব্যবহার করে সাইন আপ করলে 12,000 পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পাবেন। আর জেতা অর্থ আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন আর আমার প্রচার কোড HA বাংলা ব্যবহার করুন এবং বোনাস পান। এরই মাঝে ব্রনসন ওই হাতিয়ারটি হাতে তুলে নেয়, যেটা সেই শেকল কাটার জন্য ওই জাহাজের জিনিসপত্রের মধ্যে থেকে বের করে নিয়েছিল। সে প্রথমে কয়েকবার চেষ্টা করে এই শেকলের মাঝ বরাবর আঘাত করার, তবে এতে কোনো লাভ হচ্ছিল না। শেকলটি ভাঙছিল না। তখন সাইতো তাকে পদ্ধতি দেখিয়ে দেয়, যেটা ছিল পায়ের একদমই কাছে, যা দেখে ব্রনসন একটু সময়ের জন্য চিন্তিত হয়ে পড়ে। সে সাইতোকে বলে সে কি নিশ্চিত যে সে এটাই চায়। সে আসলে নিজের উপরেই ভরসা পাচ্ছিল না, তবে সাইতোর তার উপর ভরসা ছিল। তাই সে নিজের পা এগিয়ে দিয়ে বলে সেখানেই আঘাত করতে। ব্রনসন প্রথমবারে পারে না। সাইতো আবারও তাকে চেষ্টা করতে বলে, আর এবার সজোরে আঘাত করতেই সাইতো মুক্ত হয়ে যায় ওই চেন থেকে, যা দেখে ব্রনসন অনেকটা খুশি হয়ে যায়। তবে এবার পালা ছিল সাইতোর ব্রনসনের পায়ের কাছে আঘাত করার। একটু আগে ব্রনসন নিজের উপরই ভরসা পাচ্ছিল না, সে এখন শত্রুপক্ষের উপর কিভাবে ভরসা করবে। তবুও সাইতো তাকে আশ্বস্ত করে, যেটা বুঝতে পেরে ব্রনসন এবার নিজের চোখ বন্ধ করে নেয়। সাইতো আঘাত করতেই সে মুক্ত হয়ে যায়, ফলে সে ভীষণভাবে খুশি হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তারা দুজন এইভাবে একজন আরেকজনের ওপর ভরসা করতে পারবে। তাই সে বলতে থাকে যে তারা দুজন একসাথে হলে অনেক ভালো একটা টিম হতো। অন্ততপক্ষে আইল্যান্ডে থাকাকালীন তারা একটা টিমের মতো করেই কাজ করতে পারে। এমন সময় হঠাৎই ঝোপঝাড়ের মধ্য থেকে কারোর গোংরানির আওয়াজ শোনা যায়। ঝোপঝাড় নড়তে শুরু করে, সেখান থেকে পাখিগুলো উড়ে যায়, যা দেখে দুজনই বুঝতে পারে এখানে পৌঁছে গিয়েছে ওই সি মনস্টার। ফলে তারা দুজনই সতর্ক হয়ে যায়। ব্রনসন বন্দুকটা তুলে নেয়, অন্যদিকে সাইতো তুলে নেয় ওই হাতিয়ারটা। তারা দুজন আস্তে আস্তে করে ঝোপঝাড়ের মধ্যে প্রবেশ করে, যেখানে তারা বালির উপর ওই সি মনস্টারের পায়ের ছাপ দেখতে পায়। তবে তারা এটির পিছু করবে তার আগেই হঠাৎ করে কারোর গলা শোনা যায়। তারা দেখতে পায় সমুদ্রের তীর পেয়ে দুজন সৈন্য হেঁটে আসছে।
এরা দুজন জাপানি সৈন্য ছিল এবং তাদের সাথে ছিল একজন বন্দী, সেই সাথে তাদের কাছে ভারী বন্দুকও ছিল। এর মানে তারা যদি ব্রনসনের ব্যাপারে জানতে পারে তাহলে তারা তাকে শেষ করে দিবে। এটা বুঝতে পেরে ব্রনসন চিন্তায় পড়ে যায়। তখন সাইতো পেছনে থাকা একটা ঝোপঝাড়ের দিকে ইশারা করে বলে সে যেন সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। এই দুজন লোককে সাইতো সামলে নিবে। ব্রনসনের ভয় লাগছিল, সাইতো আবার তার সাথীদের সাথে মিলিত হয়ে তার কোনো ক্ষতি করে দিবে না তো। এরপরও সে সাইতোর উপর ভরসা করে। সাইতো তাকে তার নিজের হাতে থাকা ওই হাতিয়ারটিও দিয়ে দেয়, যেটা নিয়ে লুকিয়ে পড়ে ব্রনসন। অন্যদিকে সেই জায়গা থেকে ওই দুজন সৈন্যরা চলে যাচ্ছিল, ঠিক তখনই তারা সেখানে কাঁকড়া পোড়ানোর গন্ধ পায়। এই গন্ধ অনুসরণ করতে করতে তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে ঘুমের নাটক করা সাইতোর উপর থেকে কাপড় সরাতেই সে উঠে বসে এবং তাদেরকে গুলি করতে নিষেধ করে। তার চেহারা পোশাক দেখেই তারা নিশ্চিত হয়ে যায় যে সাইতো তাদেরই টিমের লোক এবং সেও ওই জাহাজেই ছিল যে জাহাজে এই দুজন লোক ছিল। জাহাজ ধ্বংসের সময় এই দুজন লোক লাইফ জ্যাকেট পরে লাফ দিয়েছিল পানির ভেতরে, যে কারণে তারা দুজন বেঁচে গিয়েছিল। তারা তিনজন মিলে সেখানে সাইতো এবং ব্রনসনের গুছিয়ে রাখা সব জিনিসপত্র নিতে থাকে। অন্যদিকে ব্রনসন আড়াল থেকেই সবকিছু দেখছিল। এমন সময় আচমকা সে পেছনে আবারও গর্জনের আওয়াজ শুনতে পায়। পেছনে তাকাতেই সে দেখতে পায় তার পেছনেই দাঁড়িয়ে আছে ওই সি মনস্টার। ফলে সে অনেকটা ভয় পেয়ে যায়, তবে কোনো রকম সারা শব্দ করে না। কিছুক্ষণ পর সেদিকে তাকাতেই দেখতে পায় সি মনস্টারটি সেখান থেকে চলে গিয়েছে। এদিকে ওই সৈন্যদের বন্দি পেয়ে যায় পানি, যে পানি তাকে এক ফোঁটাও না দিয়ে তারা দুজন মিলে পান করতে থাকে। তার এতে ভীষণ খারাপ লাগে। এরই মাঝে ওই দুই লোকের মধ্য থেকে একজনের সেখানে থাকা সব জিনিসপত্র দেখে একটু সন্দেহ হতে শুরু করে, কেননা সেখানে ব্রনসনের জ্যাকেটও ছিল। সে সাইতোকে প্রশ্ন করে যে সে কি এখানে একা নাকি তার সাথে অন্য কেউ আছে। সাইতো আবারও মিথ্যা বলে। তখন তাদের দুজনের সন্দেহ আরও বেশি স্ট্রং হয়। তারা সাইতোকে বলে যে তাদের জাহাজে একজন ধোঁকাবাজ ছিল, যে কিনা তাদের সকলকে ধোঁকা দিয়েছিল একজন শত্রুপক্ষের সেনাকে সাহায্য করতে গিয়ে। তাদের মনে হচ্ছিল সাইতোই হয়তোবা সে, কেননা তার পায়ে শেকলের ওই অংশটি এখনও ছিল। আর ওই ধোঁকাবাজকে যে পায়ে শেকল পরানো হবে এই ব্যাপারেও লোক দুইজন জানত। তাই তারা সাইতোকে প্রশ্ন করে যে শত্রুপক্ষের সেনাটি কোথায়। তখন সাইতো সামনে পড়ে থাকা একটা লাশকে দেখিয়ে বলে সে মারা গিয়েছে। তবে এই কথাটি তাদের বিশ্বাস হয় না, তাই তারা এবার সাইতোকে সত্যি বলতে বলে এবং হুমকি দিতে থাকে। এমন সময় ঝোপঝাড়ের ভেতর থেকে আবারও গর্জনের আওয়াজ শোনা যায়। এই গর্জনের আওয়াজ শোনা মাত্রই সেখানে থাকা ওই বন্দীটি কাঁদতে আরম্ভ করে এবং বারবার নাম নিতে থাকে ওই সি মনস্টারের, যার নাম ছিল ওরাং ইকান। লোকটি এখানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তবে ওই দুই সেনা ভয় পেয়েছিল না। একজন সেনা সেদিকে এগিয়ে যায় কিসের আওয়াজ আসছে সেটা দেখার জন্য। সাইডেই ছিল ব্রনসন। ব্রনসনের হাতে হঠাৎ করে ভুলবশত একটু আওয়াজ হয়ে ওঠে। লোকটি তখন ব্রনসনের দিকে এগোতে শুরু করে। সে প্রায় ব্রনসনকে দেখে ফেলবে এমন সময় আবারও অন্য দিক থেকে আওয়াজ হয়ে ওঠে, যে কারণে লোকটি এগিয়ে যায় অন্যদিকে। কিছু দূর এগোতেই সে দেখতে পায় একটা গুহার সামনে রয়েছে। এই গুহার ভেতর থেকেই আওয়াজ এসেছে ভেবে সে ভেতরের দিকে যেতে থাকে। তার মনে হচ্ছিল হয়তোবা সাইতো যাকে লুকিয়ে রেখেছে তাকেই সে পাবে। অন্যদিকে ব্রনসন আস্তে আস্তে করে সাইতোর দিকে এগোচ্ছিল, কেননা সেখানে অন্য সৈন্যটি তখনও পর্যন্ত সাইতোর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। এদিকে এই গুহার ভেতরে ওই লোকটিকে প্রবেশ করতেও দেখতে পায় ওই সি মনস্টার, অর্থাৎ সি মনস্টারটি এখন হামলার অপেক্ষায় ছিল, যা ওই লোকটি বুঝে উঠতে পারে না। এরই মাঝে ওই মনস্টার তার পেছনে চলে আসে। এক কোপে সে তার হাত কেটে দেয়, যার ফলে লোকটি মনস্টারকে গুলি করতে পারে না। তার চিৎকারের শব্দ শুনে ওই সেনা সদস্য সাইতোর উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই ব্রনসন এসে তার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে সাইতোকে বাঁচিয়ে নেয়। এরই মাঝে ওই ভেতরে থাকা মনস্টারটি অন্য যে সাথী ছিল তার মাথা কেটে সেটা বাইরে ফেলে দেয়, যা দেখে ঘাবড়ে যায় সাইতো এবং ব্রনসন। ব্রনসন দ্রুত সাইতোকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। এমন সময় ওই ভয়ানক মনস্টারটি সামনে আসে। তখনও পর্যন্ত ব্রনসন যে সেনাকে আহত করেছিল সে মরেছিল না। ওই মনস্টারটি এবার ওই সেনার উপর হামলা করে। তার শরীরের ভেতরে হাত ঢুকিয়ে সে তার হৃদয় বের করে নিয়ে আসে।
এই দৃশ্য দেখে সেখানে থাকা ওই বন্দী ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সি মনস্টার ওই হৃদয়টি না খেয়ে সেখানে ফেলে দিয়ে ওই লোকটির পিছু করতে থাকে। ব্যাপারটা সাইতো এবং ব্রনসনের সামনেই ঘটছিল। সি মনস্টার এখানে ওই লোকটিকে ধরে ফেলে এবং তাকে খুব নৃশংসভাবে হত্যা করে। মনস্টারটি এখানে ওই লোকটিরও মাথা খেতে যাচ্ছিল, তবে এমন সময় সে সাইতো এবং ব্রনসনের পায়ের শব্দ শুনতে পায় এবং তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ওই সি মনস্টারও তাদের পিছু করতে থাকে। সাইতো ওই হাতিয়ার দিয়ে সামনে থাকা সব ঝোপঝাড় কাটতে কাটতে সামনের দিকে দৌড়ে যাচ্ছিল। অন্যদিকে ব্রনসন বারবার পিছে তাকাতে গিয়ে পিছে পড়ে যায়, এমনকি এক পর্যায়ে এসে সে নিচে পড়ে যায়। সে সাইতোকে আস্তে আস্তে করে ডাকার চেষ্টাও করে, তবে ততক্ষণে মনস্টারটি তার পেছনে চলে এসেছিল। তার হাতে একটা বন্দুক ছিল, যে বন্দুক দিয়ে সে গুলি করে দেয় ওই মনস্টারের উপর। তবে এই বন্দুকের গুলিতে মনস্টারের কিছুই হয় না, যা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় ব্রনসন। মনস্টারটি তাকে প্রায় মেরে ফেলতেই যাবে এমন সময় তার উপর হামলা করে সাইতো এবং দ্রুত ব্রনসনকে উঠিয়ে নিয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। আঘাত লাগার কারণে মনস্টারটি সেখানেই থেমে গিয়েছিল। তারা পালাতে পালাতে একটা ঢালু জায়গায় চলে আসে এবং পা পিছলে নিচে পড়ে যায়। এইভাবে গড়িয়ে নিচে পড়ার সময় ব্রনসন মাথায় আঘাত পায়। শুধুমাত্র সেই নয়, সাইতো অনেক বেশি আঘাত পেয়েছিল। এই আঘাতে তারা দুজনই অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন সকালে চোখ মেলতেই ব্রনসনের মুখ থেকে অনেকখানি রক্ত বেরিয়ে আসে। সেই সাথে সাইতোর বুকে তো ঢুকে গিয়েছিল একটা কাঠের টুকরো, যেটা সে অনেক কষ্টে বেরিয়ে নিয়ে আসে। সে অনেক বেশি আহত হয়ে পড়েছিল, সেই সাথে ব্রনসনও। তবে ব্রনসন ছিল বিপদের মধ্যে, কেননা জ্ঞান ফিরতেই সে নিজেকে আবিষ্কার করে একটা গাছের উপর, যে গাছের নিচেই ছিল একটা বড় পাথর এবং তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা খরস্রোতী ঝর্ণা। ফলে সে নিজেকে সামলানোর অনেক বেশি চেষ্টা করতে থাকে, কারণ এখান থেকে পড়লে হয়তো বা সে বাঁচবে না। অনেক চেষ্টার পরও সে সেখান থেকে পড়ে যায় এবং পাথরে আঘাত পায়। সে ওই পাথরটি ধরে রাখারও চেষ্টা করে, তবে এবারও কোনো লাভ হয় না। সে সরাসরি গিয়ে পড়ে পানিতে। পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। কোনো মতে সে নিজেকে সামলে নেয়। একটু কম স্রোতের স্থানে এসে সে নিজেকে উপরে উঠিয়ে নেয়। অন্যদিকে আমরা সাইতোকে দেখতে পাই, যে কিনা তার পাশে থাকা জলাশয়ের ভেতরে একটা ধারালো তলোয়ার পায়। আত্মরক্ষার খাতিরে সে এটা নিজের কাছে নিয়ে নেয় আর এরপর মনস্টারকে এড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। অনেকটা সময় সাইতো এবং ব্রনসন এইভাবেই পানির পথ দিয়ে সামনে এগোতে থাকে, যার এক পর্যায়ে ব্রনসন পা পিছলে আবারও পাথরে আঘাত পায়, যার ফলে তার মুখ থেকে জোরে আওয়াজ বের হয়ে যায়, যেটা দূর থেকে শুনতে পারে ওই সি মনস্টার, যে কিনা এই পুরো জলপ্রপাত যে পাহাড়ের উপর থেকে আসছিল সেখানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ওঠে। যার ফলে সাইতো এবার চিন্তিত হয়ে পড়ে ব্রনসনকে নিয়ে। ব্রনসন যেহেতু এই ধরনের এলাকার সাথে পরিচিত ছিল না, তাই সে বুঝতে পারছিল না যে সে কোন দিকে এগোবে। পাথরগুলো পার করে সে কোনো মতে একটা কিনারায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল এমন সময় নতুন বিপদ এসে হাজির। পাশ দিয়েই আস্তে আস্তে করে নেমে যাচ্ছিল এক ভয়ঙ্কর কুমির। সে মূলত সেখানেই ঘুমিয়েছিল। কুমিরটি আস্তে আস্তে করে পানিতে নেমে যায়। ব্রনসনও কোনো রকম সারা শব্দ দেয় না, কেননা অলরেডি সে ওই কুমিরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে চাইছিল না এখন কুমিরের পেটে যেতে। কুমিরটি পানিতে নেমে যাওয়া মাত্রই সে দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। জঙ্গলের পথ ধরে সে সামনের দিকে এগোচ্ছিল। কিছু দূর আসতেই সে একটা সবুজ ঘাসে ভরা একটা ঢালু স্থানে চলে আসে, যেখান থেকে সে আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিল। সামনে ছিল বড় পাহাড়ি একটা ঝর্ণা, তবে ওই ঝর্ণার নিচেই ছিল ওই সি মনস্টার, যে কিনা গতরাতে হওয়া তার হাতের ক্ষত স্থানে কিছু একটা লাগাচ্ছিল, ঠিক যেন আঘাতের স্থানে মলম লাগানোর মতো। মৃত্যুকে এইভাবে সামনে দেখে ব্রনসন অনেক ভয় পেয়ে যায়। এরই মাঝে হঠাৎ করে তার পায়ে শব্দ হয়ে ওঠে। সি মনস্টার এতে করে সতর্ক হয়ে যায়। ঘাসের ওই স্থানে লুকিয়ে ব্রনসন ওই সি মনস্টারের উপর নজর রেখেছিল। এদিকে সি মনস্টার উপরের দিকে তাকাচ্ছিল ব্রনসনকে খোঁজার জন্য। এরই মাঝে আমরা পানির ভেতরে কিছু একটা নড়তে দেখতে পাই, যে কিনা সুযোগ পাওয়া মাত্রই সি মনস্টারকে পানিতে টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে ব্রনসনও অবাক হয়ে যায়। এর মানে কি পানিতে সি মনস্টার থেকেও ভয়ানক কিছু আছে? এদিকে সাইতো তখনও পর্যন্ত পানির পথ ধরে সামনের দিকে এগোচ্ছিল।
এইভাবে এগোতে এগোতে সে একটা পাথরের উপর এক টুকরো কাপড় খুঁজে পায়। এই কাপড়ের টুকরোটা দেখে সে বোঝার চেষ্টা করছিল যে তার কোন দিকে যাওয়া উচিত। এমন সময় ব্রনসন দেখতে পায় পানির ভেতরে রক্ত ভেসে উঠছে। সে অপেক্ষায় ছিল এটা দেখার জন্য যে সি মনস্টার মরেছে কিনা, তবে এমন কিছুই হয় না। মুহূর্তের মধ্যে সেখানে ভেসে ওঠে ওই কুমিরটির লাশ, সেই সাথে ওই সি মনস্টার, যে কিনা সেখানেই ওই কুমিরটিকে 2 ভাগে বিভক্ত করে দেয়। তার এই চিৎকার এবং গর্জন শুনে ভয় পেয়ে যায় সাইতো। সে দ্রুত পানির স্থান থেকে উঠে যায় এবং জঙ্গলের পথ ধরে পালাতে আরম্ভ করে। এদিকে ব্রনসনও বুঝতে পারে তার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তাই সে দ্রুত পালাতে আরম্ভ করে। এদিকে সাইতো জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগোনোর সময় এই জঙ্গলের মাঝেই গাছে ঝুলিয়ে রাখা এক সোলজারের লাশ দেখতে পায়। এই লাশ দেখে ঘাবড়ে গিয়ে পিছের দিকে সরার সময় সে একটা গর্তে গিয়ে পড়ে। এটা হয়তোবা কোনো একটা ফাঁদ ছিল, তবে এই ফাঁদ কোনো মানুষের জন্য নয়, বরং ওই মনস্টারের জন্য রাখা হয়েছিল। আর এই ফাঁদে পড়ে অলরেডি একটা মনস্টার মারা গিয়েছিল, যার লাশ নিজের সামনে দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল সাইতো। তবে সে যখন নিশ্চিত হয় যে এই মনস্টারটি এখানে মরে পড়ে আছে, তখন সে সাহস পায় এবং উপরে উঠে আসে। সে দেখতে পায় ওই লাশটির পকেটে রয়েছে একটা মেয়ের ছবি, সেই সাথে তার হাতে রয়েছে একটা বন্দুক। বন্দুকে বেশ কয়েকটা গুলিও ছিল, যে কারণে সে ওই বন্দুকটি নিজের কাছে রেখে দেয়। মনস্টারের হাত থেকে বাঁচতে গেলে তার এই বন্দুকটি বেশ কাজে দিবে। এক হাতে তলোয়ার এবং অন্য হাতে বন্দুক নিয়ে সে সামনের দিকে এগোতে থাকে। আর এইভাবেই এগোতে এগোতে সাইতো চলে আসে ওই বড় ঝর্ণাটির নিচে। সেখানে এসে সে ওই বড় জলাশয়ে নেমে পড়ে, এক হাতে বন্দুক এবং এক হাতে তলোয়ার নিয়ে, কেননা সামনেই পড়েছিল একটা প্লেনের ভাঙা অংশ। সেখানে গিয়ে সে সবকিছু দেখছিল। এরই মাঝে সে যেন কিছু একটা দেখে চমকে যায়। অন্যদিকে সন্ধ্যা নেমে এসেছিল পাহাড়ি এই জঙ্গলে, যে অন্ধকারের ভেতর দিয়ে ব্রনসন সামনের দিকে এগিয়ে চলেছিল। সাইতো এবং ব্রনসন আলাদা হওয়ার পর থেকেই তারা একে অপরকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। সাইতো সেখান থেকে চলে যাওয়ার পর ব্রনসন ওই জায়গায় এসে পৌঁছায়। সে দেখতে পায় ওই জলাশয়ে রয়েছে ওই হেলিকপ্টারের অংশ। তার কাছে কোনো হাতিয়ার ছিল না, তাই সে প্রথমে হেলিকপ্টারের ভাঙা অংশ থেকে একটা হাতিয়ার বানিয়ে নেয়, যেটা একটা দড়ির সাথে বেঁধে নেয় সে। আর এরপর আস্তে আস্তে করে চলে যায় ওই পানির ভেতরে থাকা হেলিকপ্টারের কাছে। সেখানে সে এটার ভেতরে একটা বক্স খুঁজে পায়, যে বক্সটি তুলে সেটা খুলতেই তার ভেতরে ছিল অনেক প্রয়োজনীয় সরঞ্জাম। একটা লাইট পেয়ে সে সেটা নিজের কাছে রেখে দেয়, সেই সাথে পায় একটা গ্যাস লাইটও। সেখানে এই হেলিকপ্টারের ভাঙা অংশ থেকে সে বোঝার চেষ্টা করে যে এটা কোন দেশের প্লেন। এরপর সে সেখানেই বসে ধূমপান করতে আরম্ভ করে, কেননা তার ভীষণ ঠান্ডা লাগছিল। এমন সময় পানির ভেতর আওয়াজ হয়ে ওঠে। সি মনস্টার ভেবে সে পিছের দিকে তাকায় এবং দেখতে পায় সেখানে সাইতো এসেছে। সাইতো তাকে দ্রুত তার সাথে যেতে বলে। ব্রনসন বুঝতে পারছিল না, তবে সাইতো তাকে ইশারা দিয়ে নিজের সাথে নিয়ে যায়। পাশেই ছিল একটা পাহাড়ি গুহা, যার ভেতরে প্রবেশ করে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছুটা দূর সামনে যাওয়ার পর তারা দেখতে পায় মাকড়সার জালের মতো কিছু জাল রয়েছে, যার সাথে বেঁধে আছে এই সি মনস্টারের ডিম, যেটা ফেটে খুব শীঘ্রই জন্ম হতে চলেছে আরেক সি মনস্টারের। এ কারণেই ব্রনসন চাইছিল ডিমটিকে নষ্ট করে দিতে, তবে সাইতো তাকে বোঝাতে থাকে যে যদি তারা সি মনস্টারের ডিমকে নষ্ট করে তাহলে সি মনস্টারটি অনেক বেশি ক্ষেপে যাবে। এমনিতেই সেটি মা সি মনস্টার ছিল, বাবা অলরেডি ওই ফাঁদে পড়ে মারা গিয়েছিল, যে ব্যাপারে ইতিমধ্যে ওই মা সি মনস্টার জেনে গিয়েছে। এখন যদি তারা তার বাচ্চার কোনো ক্ষতি করে তাহলে সে কিছুতেই তাদেরকে জীবিত ছাড়বে না। ব্রনসনের মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে বলে হয়তোবা ওই সি মনস্টার বাঁচবে, না হয় তারা। একথা বলে সে সাইতোকে নিয়ে চলে যায় ওই ভাঙা হেলিকপ্টারের কাছে, যার সাথে ছিল একটা মিসাইল। এই জিনিসটা লক্ষ্য করেছিল ব্রনসন। এই মিসাইলের সাহায্যে সে সি মনস্টার এবং বাচ্চা দুটোকেই মেরে ফেলতে চাইছিল। তারা দুজন মিলে এই মিসাইলটিকে নিয়ে চলে যায় ওই গর্তের ভেতরে। তবে সেখানে গিয়ে ব্রনসন লক্ষ্য করে যে মিসাইলটির মাথাটি বেঁকে গিয়েছিল, যে মাথায় আঘাত করেই মূলত মিসাইলটি ফাটাতে হবে। তবে এর জন্য আগে এই মাথাটি সোজা করতে হবে। সে এটা সোজা করার চেষ্টা করতে থাকে। সাইতো তাকে শান্ত হতে বলে। তখনই ব্রনসন বলে যে এই মিসাইলটি ফাটানোর জন্য তাদের কারোর একটা স্যাক্রিফাইস দিতে হবে, অর্থাৎ দুজনের মধ্যে কেউ একজনকে এখানে থাকতে হবে। যখনই ওই সি মনস্টারটি এখানে আসবে তখনই মিসাইলের এক্স্যাক্ট একটা পয়েন্টে গুলি করে দিতে হবে।
যাতে করে ওই সি মনস্টার এবং তার বাচ্চা একসাথেই শেষ হয়ে যায়। কথাটি সে ইশারায় সাইতোকে বুঝিয়ে বলে। পুরোটা শোনার পর সাইতো বলে সে এই স্যাক্রিফাইস দিবে। এমনিতেই সে নিজের জীবন নিয়ে অনেক বেশি হতাশ ছিল, তাই সে এই পথ বেছে নেয়। এখন তারা প্রথমে চলে যায় ককপিটের কাছে, কেননা সেখানেই পাওয়া যাবে ওই হাতিয়ার যা দিয়ে এই মিসাইলের ওই মাথা সোজা করা যাবে, সেই সাথে মিসাইলটি ফাটানো যাবে। ব্রনসন ককপিটের ভেতরে ঢোকার আগে আকাশে আলো সৃষ্টি করে, যাতে করে এই সিগন্যাল দেখে তাদেরকে উদ্ধার করতে আসে উদ্ধারকর্মীরা। এটা পাঠিয়েই ব্রনসন চলে যায় ককপিটের মধ্যে, সেখান থেকে ওই হাতিয়ারটি নিতে। এদিকে পাশেই দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল সাইতো। আলোর কারণে মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যায় ওই মনস্টার। সাইতো এখানে ওই মনস্টারের সাথে লড়াই করার চেষ্টা করতে থাকে। সে আপ্রাণ চেষ্টা করে ওই সি মনস্টারকে আটকানোর। এদিকে ব্রনসনের ওই হাতিয়ারটি আটকে গিয়েছিল ককপিটে। সে অনেক কষ্টে এটা ছাড়ায় এবং সেটা দিয়ে আঘাত করে ওই সি মনস্টারের উপর। তারা দুজন সি মনস্টারকে এত কঠিন একটা ফাইট দেয় যে সি মনস্টার সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আর এরপর তারা দুজন চলে আসে আবারও ওই গুহার ভেতরে। সেখানে গিয়ে ব্রনসন চেষ্টা করতে থাকে ওই মিসাইলের মাথাটিকে সোজা করার। অন্যদিকে সাইতো এই সময় গুহার ভেতরে ঢোকার দরজাটি পাহারা দিচ্ছিল, যাতে করে মনস্টার আসলে তারা সতর্ক হতে পারে। তবে তারা তো জানতোই না যে মনস্টারটি ইতিমধ্যে ওই গুহার ভেতরেই অবস্থান করছে, যে কিনা আস্তে আস্তে করে এগোচ্ছিল ব্রনসনের দিকে। সাইতোর অগোচরেই সে আচমকা হামলা করে ব্রনসনের উপর। সে ব্রনসনেরও হৃদয় বের করে আনতে চাইছিল, তবে তার আগেই সাইতো তার উপর হামলা করে এবং তার ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। ফলে মনস্টারটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় এবং এরপরও হামলা করতে থাকে ব্রনসনের উপর। সে ব্রনসনের বুকের ভেতরে হাত ঢুকিয়ে দেয়, যা দেখে সাইতো এবার হাতে তুলে নেয় বন্দুক। সে ওই মনস্টারের চোখ বরাবর গুলি করে দেয়, যার ফলে মনস্টার ব্রনসনকে ছেড়ে দিতে বাধ্য হয়। সে এবার অনেকটা আহত হয়ে পড়েছিল, সেই সাথে ব্রনসনের অবস্থাও বেশ মারাত্মক। সাইতো ওই মনস্টারের উপর আবারও গুলি করে, তবে এতেও ওই মনস্টারের তেমন কিছুই হয় না। ফলে এবার সাইতো অন্য পথ অবলম্বন করে। সে এবার গুলি করে দেয় মনস্টারের ডিমের উপর, যার ফলে ডিমটি সেখানেই ফেটে যায় এবং তার ভেতর থেকে মনস্টারের বাচ্চাটি নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে মনস্টারটি চিৎকার করে ওঠে, ছুটে যায় বাচ্চার কাছে। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাচ্চা অলরেডি মারা গিয়েছে। এদিকে এই সুযোগ নিয়ে সাইতো চলে আসে ব্রনসনের কাছে। সে ব্রনসনকে বলতে থাকে যে তাদের দ্রুত সময়ের মধ্যে এই গুহা থেকে বেরিয়ে যেতে হবে, কেননা বাচ্চা মরে যাওয়ার পর এবার মনস্টারটি আরও বেশি ভয়ানক হয়ে উঠবে। তবে ব্রনসন নিজেও বুঝতে পেরেছিল যে সে সার্ভাইভ করতে পারবে না, সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তাই সে তাদের সেনাদের যে ব্যাজ তার গলায় ছিল সেটা খুলে হাতে তুলে দেয় সাইতোর। ওই আলোর রশ্মি দেখে নিশ্চয়ই ব্রনসনের টিম তাকে বাঁচাতে আসবে, তাই সাইতোকে যাতে তারা শত্রু না মনে করে এই কারণেই এটা দিয়েছিল। সেই সাথে সে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। সাইতো কোনোভাবেই রাজি ছিল না ব্রনসনকে এইভাবে ফেলে রেখে যেতে, তবে তাদের আর করার মতো কোনো কিছু ছিলই না। ব্রনসন এমনিতেই সার্ভাইভ করতে পারবে না, এর উপর আবার বাচ্চার মৃতদেহ দেখে ওই মনস্টার আরও বেশি ভয়ানক হয়ে উঠেছিল। সে চিৎকার করছিল, তাই সাইতো আর একটুও দেরি করে না, সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ব্রনসনও হাতে হাতিয়ার নিয়ে সেখানেই অপেক্ষা করতে থাকে মনস্টারের। মনস্টারটি রেগে মেগে তার দিকে এগিয়ে আসে। তখন ব্রনসন পাশেই থাকা ওই মিসাইলের মুখে আঘাত করে, তবে প্রথমবার আঘাতে কিছুই হয়েছিল না। তখন তার মনে পড়ে যায় ওই শিকল কাটার কথা। সাইতো তাকে বলেছিল ফুল কনফিডেন্টের সাথে আঘাত করতে, আর ঠিক এমনটাই করে ব্রনসন, যার ফলে একবারেই মিসাইলটি অ্যাক্টিভ হয়ে যায়। তখন মনস্টারটি তার সামনেই দাঁড়িয়েছিল। এদিকে সাইতো ওই গুহা থেকে বেরিয়ে পানি পার করে অন্য সাইডে চলে এসেছিল। মুহূর্তের মধ্যে সেখানে এক বিরাট বড় বিস্ফোরণের সৃষ্টি হয়। সাইতো বুঝতে পারে মনস্টারটির সাথে ব্রনসনও শেষ হয়ে গিয়েছে, তবে তার এই ধারণা ভুল ছিল। না, ব্রনসন মরেছে এটা না, বরং মনস্টারটি যে মরে গিয়েছে এই ধারণা তার ভুল ছিল। তা সে মুহূর্তের মধ্যেই বুঝতে পারে যখন সে মনস্টারটির গর্জনের আওয়াজ শুনতে পায়। তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ওই জঙ্গলের রাস্তা ধরে পালাতে আরম্ভ করে। পেছনে ওই মনস্টারটির গর্জন শোনা যাচ্ছিল, সেও সাইতোকে ফলো করছিল। সাইতো কোনো কিছু না ভেবে দৌড়ে চলে আসে ওই সমুদ্রের তীরে। তবে সেখানে আসা মাত্রই সে আশাহত হয়, কেননা মনস্টার ক্রমাগত তার দিকে এগিয়ে আসছিল, অথচ এখনো পর্যন্ত কোনো উদ্ধারকর্মী সেখানে পৌঁছায়নি।
ফলে সে এখানে হার মেনে নেয় এবং হাঁটু গেড়ে বসে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে ওই মনস্টারটি চলে আসে। সে নিজের সামনে কাউকে একটা হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে পায় আর অমনি আচমকা হামলা করে ওই লোকটির উপর। দেখা যায় এটি সাইতো নয়, বরং আরেকটা সোলজার ছিল যে কিনা ইতিমধ্যে মৃত। তাকে এইভাবে বসিয়ে রেখে গিয়েছিল সাইতো। এর মানে সে তখনও পর্যন্ত হার মানেনি। সে তো পাশেই বালির নিচে লুকিয়েছিল, যে কিনা আচমকা উঠে দাঁড়ায় এবং হামলা করে ওই মনস্টারের উপর। সে ছুরি দিয়ে আঘাত করে মনস্টারকে আহত করে ঠিকই, তবে এর সাথে মনস্টারের নখ লেগে সে নিজেও আহত হয়ে যায়। এরপরও সে ওই মনস্টারটিকে নিজের কাছে ডাকতে থাকে। মনস্টারটি তার উপর হামলা করতে গেলে সে এবার মনস্টারের উপর পরপর কয়েকবার আঘাত করে ওই তলোয়ার দিয়ে। মিসাইলের কারণে অলরেডি দুর্বল মনস্টার এবার আরও বেশি আহত হয়ে পড়ে। সাইতোর তলোয়ার তার পেটে অনেক গভীর আঘাত আনে, যার ফলে সে এবার মাটিতে লুটিয়ে পড়ে। সাইতো উঠে যায় তাকে পুরোপুরিভাবে শেষ করার জন্য। তখন মনস্টারটি ব্যথায় ছটফট করছিল। সাইতো তার কাছে যায় ঠিকই, তবে সে তাকে পুরোপুরিভাবে শেষ করতে পারে না। তার মায়া হয় মনস্টারটির জন্য, যে কারণে সে তলোয়ারটি পাশেই পুঁতে দেয়, যা দেখে মনস্টারটিও অবাক হয়। আর এরপর সে সাইডে সরে আসলে এই সুযোগে মনস্টারটি সেখান থেকে পালিয়ে যায়। সাইতো দেখতে পায় ঝোপঝাড়ের ভেতর থেকে সে পালিয়ে যাচ্ছে, তবে সে এই ব্যাপারে মাথা ঘামায় না, বরং চলে আসে সমুদ্রের তীরে। তার হাতে ছিল ওই ফায়ার গানটি, যার সাহায্যে সে সাহায্য ডাকতে পারত, তবে তাতে কোনো বুলেট ছিল না, যে কারণে সে কাউকে কোনো রকম সংকেত দিতে পারে না। বরং ব্যথার কারণে সেই সাথে আঘাতের কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে সে নিজের পকেট থেকে বের করে নেয় ব্রনসনের দেওয়া ওই লকেটটি, আর এটা হাতে নিয়েই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওই ব্লাস্ট হওয়ার জায়গা থেকে ধোঁয়া উড়ছিল, যে কারণে হয়তোবা উদ্ধারকর্মীরা পৌঁছে যায় ওই আইল্যান্ডে, যেখানে পড়েছিল সাইতো। সাইতোকে তারা উদ্ধার করে নেয়। এর কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সাইতো এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক, তবে সে তখনও পর্যন্ত কারোর সাথে কোনো রকম কথা বলেনি। সে ইংরেজি ভাষা এমনিতেই জানতো না, তাই তার সাথে কথা বলার জন্য একজন ট্রান্সলেটরকে ডাকা হয়েছিল। ট্রান্সলেটর এখানে তাকে প্রশ্ন করতে থাকে যে ব্রনসনের ওই লকেটটি সে কোথায় পেল, এছাড়া সে কি ওই জাহাজে ছিল, আর যদি জাহাজে থেকেও থাকে সে কি কোনো কয়েদি, কেননা তার শরীরে ছিল জাপানিজ সেনাদের পোশাক, এদিকে পায়ে ছিল কয়েদিদের কড়া। তখন সাইতো মুখ খোলে এবং বলে সে তার কমান্ডিং অফিসারের হত্যা করেছিল ওই রাতে, যখন সে অর্ডার করেছিল ব্রনসন সহ আরো কয়েকজনকে হত্যা করতে। এই কথা শুনে ফরেন অফিসার বেশ অবাক হয়। সে জিজ্ঞাসা করে ব্রনসনকে সে কিভাবে চেনে। ওই মুহূর্তে সাইতোর ব্রনসনের কথা মনে পড়তে থাকে। এই অফিসারের হাতে থাকা সিগারেট দেখে তার আরো বেশি ব্রনসনের কথা মনে পড়তে থাকে। সে ব্রনসনকে মিস করছিল, সেই সকল স্মৃতিগুলোর কথা মনে করছিল যে সকল স্মৃতি সে ব্রনসনের সাথে কাটিয়েছিল। এমনকি সে প্রথমবারের মতো এখানে ধূমপান করে, আর এরপর নিজেকে অনেকটা শক্ত করে তাদেরকে উত্তর দেয় যে ব্রনসন তার বন্ধু ছিল, অর্থাৎ দুই শত্রু শেষমেশ বন্ধুতে পরিণত হয়েছিল, তাও আবার পুরোপুরিভাবে আনসেইড এবং আনএক্সপেক্টেডলি। এখন সাইতোকে সর্বশেষ প্রশ্নটি করা হয়, আর সেটা হলো ওই আইল্যান্ডে তারা বাদে আর কেউ উপস্থিত ছিল কিনা। সাইতোর মনে পড়ে যায় ওই মনস্টারের কথা, তবে সে এখানে ওই মনস্টারের কথা উল্লেখ করে না, কেননা সে জানতো এই ব্যাপারে তদন্ত করতে গেলে অনেকেই হয়তোবা ওই মনস্টারের হাতে শিকার হবে, অথবা মানুষ জিতে গেলে মানুষের বিভিন্ন রকম বৈজ্ঞানিক প্রয়োগের শিকার হবে ওই মনস্টার। এ কারণে সে দুই জাতিকে বাঁচাতেই এই মিথ্যাটি বলেছিল। এখন সেখানে থাকা অফিসার তাকে মুক্ত করে দেয়, তাকে পাঠিয়ে দেয় তার হোম টাউনে। তখনই আমরা ওই আইল্যান্ডে থাকা জীবিত ওই মনস্টার মাটিকে দেখতে পাই, আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই সি মনস্টারের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া নতুন সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।